অনেক দিন ধরে উৎসব করি। তো নববর্ষের ব্যাপারটাও তাই, যে আমরা এটিও অনেক দিন, কিন্তু একটু তফাৎ আছে যে আমরা দেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান এতদিন হয় না, বিদেশে হয়। কেন হয় আমরা সবাই জানি, যে আমরা আসলে উইকেন্ড নির্ভর আমরা সম্প্রদায়। বিদেশে আমাদেরকে উইকেন্ডের জন্য অপেক্ষা করতে হয়। যখন আপনি উইকেন্ডের জন্য অপেক্ষা করবেন তখন 1 তারিখের অনুষ্ঠান 7 তারিখ যাবেই। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই নতুন নতুন শাড়ি পরে এসছেন, পায়জামা পাঞ্জাবি পরে এসছেন। আপনাকে হাত কতগুলো একটি চার্চে এবং কিছু হোটেলে সন্ত্রাসী আক্রমণ হয়েছিল, অনেক মানুষ মারা গেছেন, 200-র উপরে মানুষ মারা গেছে, প্রায় 1000 খানেক আহত। এই ধরনের সন্ত্রাসী ঘটনার বিপক্ষেই সবসময় আমরা একটা উৎসবে এসেছি। তারপর আমরা মানুষ, আমরা পৃথিবীর সর্বত্রই আমরা আসলে শান্তি চাই, আমরা সর্বত্রই চাই। আমাদের জীবন কোথাও এখনো নিরাপদ না, কিন্তু তারপরও আমরা তাদের প্রতি আমাদের শোক শ্রদ্ধা, নিহতদের প্রতি আমরা স্মরণ করছি। আমরা চাইবো না শুধু শ্রীলঙ্কায় কেন, পৃথিবীর কোনো দেশে এই ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটুক। তার আগে নিউজিল্যান্ডে ঘটেছিল কিছুদিন আগে, সেটিও আপনারা জানেন। আমরা একাত্ম হয়েছি, বিশ্ব আমরা একসঙ্গে। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে চলতে মিলি। আমরা আজকে শুরু করে ফেলেন, আর দেরি না করে, কারণ আমাদের তো বিখ্যাত কথা আছে যে বাঙালিরা সবসময় লেটে শুরু করে, সবকিছু করে। আজকে আমরা সময় মতো শুরু করছি, তাই না? সো লেটস স্টার্ট। তো আমাদের প্রথম নৃত্য, ওকে, নৃত্য হবে না হবে আমারা শাকিয়া ইদু আছে বল পাপিলো পরাণের বন্ধে আমারা ইদু শাকিয়া ইদু এই হত্যার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মন, ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনামি হাতে, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে কাজল পরাণের বন্ধুরে ন দেখিলে পরা উড়ে ন দেখিলে পরা উড়ে কি দুঃখ দিয়ে গেলি মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে ন দেখিলে পরা উড়ে নয়নের কাজল পরাণের বন্ধুরে ন দেখিলে ডাক দিয়াছে দয়া আমারে গরিবনার বেশি দিন তোদের মাথায় আইনে ডাক দিয়াছে দয়া আমারে গরিবনার বেশি দিন ও আমি চলতে পথে দুদিন ভাবিলাম ভালোবাসার মালা ধানি ঘরে পড়িলাম আমি গলে পড়িলাম সিবিএন এগিয়ে যাচ্ছে, আপনারা থাকুন আমাদের সঙ্গে। সিবিএনএ কমিউনিটি সংবাদ ছড়িয়ে দিচ্ছে দেশ থেকে দেশান্তরে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। সিবিএনএ ঐক্য, সত্য, সুন্দর, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বাংলাদেশের যে জনপ্রিয় দুটি মিউজিক্যাল রিয়ালিটি কন্টেস্ট প্রতিযোগিতা আপনারা দেখেন এখানে, চ্যানেল আই খুদে গানরাজ, তারপরে হচ্ছে এনটিভির ক্লোজ আপ, এগুলোতে এরা কিন্তু প্রতিযোগী ছিল, খুব ভালো লেগেছিল। এই দুই ভাই নোবেল চৌধুরী, নাবিল চৌধুরীর জন্য জোরে একটা হাততালি প্রথমে, তারপর আলোচনা হবে। তো আমি একটা মাইক্রোফোনে তোমার সঙ্গে মনে যাবে
জীবন ছেড়ে যাবে
বাঁচাইও না একতারা বাঁচাইও না একতারা বাঁচাইও না একতারা বাঁচাইও না গিটারের বন্ধ বাঁচাবে ও তোমরা গিটারের বন্ধ বাঁচাবে একতারা বাঁচাইলে পড়ে পুরা যায় আমার একতারা বাঁচাইলে পড়ে পুরা যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে ইনশাআল্লাহ খুব শিগগিরই আরেকটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, আবার আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। আপনি যাওয়ার আগে একটু বলি, আমার পাঞ্জাবিটা অনেক সিবিএনএ এগিয়ে যাচ্ছে, আপনারা থাকুন আমাদের সঙ্গে। সিবিএনএ ঐক্য, সত্য, সুন্দর, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সেশন হবে, একটু ফটো সেশন হবে এভরিবডি, এবং তারা খুব কি বলে সাংঘাতিক পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ, বাংলায় আমরা বলি নিবেদিত প্রাণ, যে কাজটা। সবাইকে প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য, এবং আমরা আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনারা জানেন যে এই সংগঠনটির প্রত্যেকটি মেম্বারেরই সমান অধিকার রয়েছে, তাদের অনুভূতিগুলি শুনেন। থ্যাংক ইউ। সব সভাপতিরা যদি সোহেল মিয়ার মতো হতো ভালো হতো, যত কম সময় মাইক্রোফোনে থাকতে পারেন, এই অভ্যাসটা খুব ভালো। এর জন্য একটা বিশেষ হাততালি সোহেল মিয়া।
শুধু ধন্যবাদ এনআরবি টিভি কাজী আলম বাবু ভাই, নাগরিক টিভি টিটুর, আমি একটু রিপিট করি, আমরা মিডিয়াকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, আরেকটু জোরে বলতে হবে, এবং আব্দুল সবুর। সো নিউজ পেপারে যারা আছে, বাংলা মেইল কাজী আলম বাবু ভাই, cbna24.com সদরা সুজন, ভোরের আলো শিবলি ভাই, বাংলা ভূমি শামীম ভাই, আমাদের শোটা সুন্দর করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইটস নাইস, আমরা ফ্যামিলি নিয়ে আসি, বসি একটু। সো এভাবে আপনারা সবসময় আসবেন আর আমাদেরকে আপনারা এনকারেজ করবেন। থ্যাংক ইউ। এবং আপনারা আপনাদের সহযোগিতা ছিল বলেই এত একটা সুন্দর অনুষ্ঠান আমরা আজকে করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে আবারও আজকে সন্ধ্যা আসার জন্য। এই মঞ্চে আমরা বাংলাদেশের খুব নামী অনেক উচ্চমানের নাটক এখন দেখি। আপনারা জানেন যে আমাদের দেশে এক বা দুজন মাত্র মহিলা নাট্য নির্দেশক নাট্যকার আছে যারা প্রচন্ড, আপনারা জানেন, অবশ্যই জানেন, যারা এই ধারাটিকে বদলেছেন। তার মধ্যে আমাদের জিনাত হাকিম একজন। আমরা সৌভাগ্যবান আজকে তাকে মঞ্চে আমরা পেয়েছি, এবং আমি আশা করি ওনার মুখ থেকে আমরা আমার ভাঙা গলা। তারপরে দুটো কথা বলতে হয়। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শক, আপনারা অনেকক্ষণ সময় ধরে এসেছেন, উপভোগ করছেন অনুষ্ঠান এবং অপেক্ষা করছিলেন। আর আমি বিনয়ের সাথে বলতে চাই, উপস্থাপক, আমি আসলে এত গুণী নই। উর্দু বললে অপরাধ ছিল। আমি যেটা বলতে চাই, আসলে আমি খুব নারীবাদী নই, কিন্তু যেহেতু আমরা নিজেদের নামেই নাটক লিখছি বা একটুখানি হলেও চেনা আমাদের লোক, দর্শক আমাদেরকে চেনেন, জানেন বা আমাদের কাজকে মূল্যায়ন করেন, সেই জন্য কিন্তু আজকে এখানে আসে। বলছেন তো, আপনি বলছেন আজিলাকে স্ত্রী। আমি একবার আমাদের গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা দাওয়াত দিয়েছিলেন। তো ওখানে যাওয়ার পর আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে, এটা কোনো অপরাধ না, আমরা ফান করছি। তো আজিজুল হাকিম নিজেই বলছিলেন যে আপা খুব অল্প সময় পাওয়া যায় তো নেত্রীকে। তো আজিজুল হাকিম খুব আগ্রহের সাথে বলছিলেন যে আপা আমার ওয়াইফ জিনাত ও নাটক লেখে। আমি একটু সাহস করে এক পা এগিয়ে গিয়ে আমাকে বলেছি আপা আমার হাজব্যান্ড আজিজুল হাকিম অভিনয় করে। আপনি তো লক্ষ্য করেছেন আমি আজিজুল হাকিমের নামটা অনেক পরে এনেছি, আপনাকে নিয়ে কথা বলছিলাম, কিন্তু ওইটাও আমি অস্বীকার করতে পারছি না। এটা আমি খুবই গর্ববোধ করি। আসলে আমি বলি যে আমি যখন খুব ছোট ছিলাম, আমি জিনাত আর রহমান ছিলাম, আমার পাসপোর্ট নেই। তারপর আমি লেখালেখি করতাম, খুব লিখতে পছন্দ করতাম, পড়তে পছন্দ করতাম। আমার বড়, আপনি খেলাধুলাও করতেন? আমার বড় 3 বোন যারা আমার চেয়ে একটু বয়সে বড়, তো ওরা অনেক বড় লেখক, আমরা যাদেরকে বলতাম শিশুতোষ বই, তো তারা পড়তেন না। আমার শিশু বয়সে আমি সেই বড়দের বইগুলো পড়তাম এবং লুকিয়ে লুকিয়ে পড়তাম। আমার মা খুব ভালো। হ্যাঁ, আপনার লেখালেখিটা আসলে একেবারে ছোটবেলা থেকে সেই শখ নেশা আমরা জানি। তারপর এটা হয়েছে আজিজুল হাকিমের সাথে বিয়ে হবার পরে আমি আমার কিছু কথা বলি, পেছনে ওরা নাটকের জন্য রেডি হচ্ছে, যদি আপনারা বিরক্ত না হন। হ্যাঁ, তারা প্রস্তুত হচ্ছে। সেটা হচ্ছে যে আমি যখন কাউকে সামনে দাঁড়িয়ে রেখে তার সম্পর্কে একটু বেশি উচ্চকিত প্রশংসা করলে আমার শুনতে অস্বস্তি হচ্ছে। ধন্যবাদ, আপনি আমাকে অনেক, আমার কাজকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তো আমি যেটা করেছি যে আজিজুল হাকিমের সাথে আমি যখন সাবজেক্ট চুজ করতে গেলাম, আমার বাবার পছন্দ ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমার ইমিডিয়েট বড় বোনকে আমার বাবা চেয়েছিল লোক প্রশাসনে পড়াশোনা করবে। তো সে ভেতরে গিয়ে ইন্টারভিউতে বলে এসেছে লতে পড়বে। তো আমরা 4 বোন, এরপরে আর কেউ আর্টসে ছিল না। তো আমি আমার আব্বাকে খুশি করার জন্য আসলে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটাতে পড়ি, আমার ইচ্ছার বাইরে। তারপরেও যখন আজিজুল হাকিমের সাথে আমার পরিচয় হলো বা ঘটনাক্রমে আমার এই নাট্য জগতের সাথে সখ্যতা হয়ে গেল, তো অবশ্যই আমার প্ল্যাটফর্ম আজিজুল হাকিম অনেক বড় একজন মাপের অভিনেতা, তখনও ছিলেন, এখনো ছিলেন। উনি আমার থেকে 20 বছর এগিয়ে তার ক্যারিয়ারে। উনি 90 সালে তার সাথে আমার পরিচয় হয়েছে। তো তার সাথে পরিচয় হবার আরো অনেক পরে আমি প্রথম নাটক লিখি 95-এ। সেটা বোধহয় বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে। বাংলাদেশ টেলিভিশন ছিল। সেটার একটা ঘটনা আছে যে আমি আজিজুল হাকিম বাংলাদেশ টেলিভিশনে 3টি ক্যামেরায় দৃশ্য ধারণ হয়। তখন ছিল সংলাপগুলো মুখস্থ করতে হতো, একদম স্ক্রিপ্ট টু দ্য পয়েন্টে। তা আমি যেটা করতাম, স্ক্রিপ্টটা যখন আসতো আমি পড়তাম, যেহেতু আমি লিখতে পছন্দ করি পড়তে।
তো আমি ওর কাউন্টার ডায়লগগুলো যে হয়তো নায়িকার রোলটি বা তার ভাইয়ের চরিত্র অপোজিট যে চরিত্রগুলো থাকতো ওগুলো আমি ওর সাথে মুখস্থ করার জন্য পড়তাম। তো একটি স্ক্রিপ্ট এসেছিল, সেই স্ক্রিপ্টটি পড়ার পর আমার কাছে মনে হয়েছিল যে এই গল্পটি ঠিক ভালো লাগছে না, এটা বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। আমার কাছে খুব মানে খারাপ লাগছিল যে এরকম একটা স্ক্রিপ্ট যদি হয়। সেটা 95 সালের কথা। 95। আমি আজিজুল হাকিমকে বললাম যে দেখো এর চেয়ে আমি ভালো লিখতে পারি। হাকিম তখন বললো ঠিক আছে তুমি লেখো, বাংলাদেশ টেলিভিশনে দাও, ওরা যদি অ্যাপ্রুভ করে হবে। সেই থেকে আমার শুরু এবং আমি খুব ভাগ্যবান। আমার প্রথম নাটকটি পরিচালনা করেছিলেন আমাদের শ্রদ্ধা আব্দুল আল মামুন ভাই। তো মামুন ভাইয়ের মতো একজন পরিচালক যখন প্রথম আমার পাণ্ডুলিপি মানুষ নাট্য যেমন এত গুণী নাট্য নির্মাতা প্রযোজক সবকিছু আব্দুল আল মামুন, আমি ওনার হাত ধরে আসলে স্ক্রিপ্টের প্রথম স্ক্রিপ্টে আমি বুঝে ফেললাম যে স্ক্রিপ্টের কোথায় কিভাবে পাণ্ডুলিপিতে থাকতে হয়। গল্পটা একরকম হয় আর পাণ্ডুলিপি আরেক রকম হয়, স্ক্রিপ্ট যেটা আমরা বলি স্ক্রিন প্লে। তো সেই থেকে শুরু করেছি 95 থেকে, লিখছি, চেষ্টা করে যাচ্ছি। এবং আচ্ছা আপনার খুব কুইক দুটো কোশ্চেন করে, আপনার নিজের নাটকগুলোর মধ্যে সবচেয়ে আপনার প্রিয় নাটক কোনটাকে মনে হয়? আমি জানি এটা বাছা খুব কঠিন কাজ যে কোনো নাট্যকারের জন্য বা অথবা নির্দেশকের জন্য যে এটাই আমার সেরা কাজ ছিল, কিন্তু আপনাকে বা যদি আপনার সেরা তিনটাই ধরে তিনটা কাজ সেটা হতে পারে 1 ঘন্টার নাটক না, এটা আমি দুঃখিত, আমার এখনো পর্যন্ত কোনো সেরকম কাজ করে ফেলিনি। তবে আমার সর্বশেষ যে কাজটি আমি করে এসেছি, বাংলাদেশে যারা ছিলেন দেখেছেন হয়তো, আমি নারীদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের বেগম ফজিলাতুন্নেসা বঙ্গমাতা নারী ফুটবল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে বাফুফে থেকে। ওখানে 7 জন নারী নির্মাতা 7টি নাটক নির্মাণ করেছেন, কেউ লিখেছেন, কেউ পরিচালনা করেছেন, কিন্তু আমরা সবাই নারী। তার মধ্যে আমি আমার লেখা এবং পরিচালনায় যে কাজটি করেছি, আজকে যদি 21শে এপ্রিল হয়ে থাকে বাংলাদেশে, গতকালকে নাটকটি প্রচার হয়ে গেছে আর টিভিতে, এবং আমার মেয়ে বলেছে মা নাটকটা খুব ভালো লেগেছে। তা বলবে, ঠিক আছে, মা হিসাবে মেয়ে হিসাবে বলবে। এবং আপনার যে কাজটার মানত একটা ব্যাপার আছে এখানে, কি আমাদের জয়া আহসানও জড়িত হয়েছিল? আমি এটা দেখলাম, উনি কি আমার নাটকটিতে অভিনয় করেছে স্বপ্ন ফারিয়া, এবং গল্পটি ছিল একটু, আমরা চেষ্টা করেছি না, আমরা নারী বলতে বুঝি মেয়েদেরকে, হয়তো বড় যে তারা ব্যাংকিং প্রফেশনে আছে বা টিচিং প্রফেশনে আছে, অথবা গার্মেন্টস কর্মী, অথবা তারা কোনো একটা স্কুলে শিক্ষক হিসেবে আছে, এরকম কিছু আমরা ম্যাক্সিমাম দেখে থাকি, অথবা নার্সিং প্রফেশনে আছে। কিন্তু এর বাইরেও যে অনেক প্রফেশনে মেয়েরা পাইলট বা বিভিন্ন পেশায় আছে। আমার গল্পটিতে আমার যে চরিত্রটি ছিল, ওই মেয়েটি, ওর নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না চরিত্রের, যেটা আমি 1 মাস আগে করে এসেছি। ও সময়ের জন্য বাইরে আসি, যদি সেটা হয় 1 মাস, আমি প্রথম দিন থেকে স্বপ্ন দেখতে শুরু করি আমি বাংলাদেশে ফিরে গেছি। যারা দেশের বাইরে থাকেন তাদের হৃদয়ে আমি জানি এবং অনুভব করি। আমি সেই দায়বোধ থেকে, দায়িত্ববোধ থেকে, ভালোবাসা থেকে চাই বাংলাদেশের শিল্পীরা যেন দেশের বাইরে তাদের খুব কাছাকাছি আসতে পারে, কারণ তারা অনেক বেশি কর্মব্যস্ত, অনেক কঠিন জীবন যাপন করেন। যদিও এটা একটা লাইফ আমি পছন্দ করি, ব্যস্ততা বেঁচে থাকা জীবন, তার মধ্যেও আমি আপনাদের এই ধরনের সাড়া পেলে খুব ভালো লাগে। আমি একটা কথা বলি সবসময়, যে একটুকরো বাংলাদেশ, পৃথিবীর যেখানে যাই, যে প্রান্তে আমি গেছি, আমি নাটক কালচারাল অনুষ্ঠানে পর্যবেক্ষণ করেছি। আমি দুবাই, লন্ডন, কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, আমি থাইল্যান্ড, অনেক জায়গায় ঘুরেছি, এবং আমি এরকম দেখেছি আমার আমি বোঝাতে পারবো না, আমার ভেতরের অনুভূতিটা এমন হয় যে আজকে একদিন আমার সাদা শাড়ি লাল পাড় পরে বসে আছেন, চুলের ফুল, খাবারে, পোশাকে কোথাও নেই যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি না। একটুকরো বাংলাদেশ, আমি কৃতজ্ঞতা জানাই। মহান স্বাধীনতা দিবস গেছে 26শে মার্চ, আমরা বরাবর জানি যাদের মহান আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। আমি কোনো রাজনৈতিক বিবেচনায় বলছি না, আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির পিতা, যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যিনি বাংলাদেশকে আমাদের মানচিত্রে বিশ্বে তুলে দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা ঋণ আমরা বলতে চাই না। গানে গানে আমাদের সর্বপ্রয়াত শাহনাজ রহমতুল্লাহ, তিনি বলেছেন 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। ঋণ অবশ্যই শোধ হবে না কোনোদিন, কিন্তু তাদের শ্রদ্ধার ভরে স্মরণ করে এই যে আয়োজনগুলো বাংলাদেশকে পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে দেয়া, সেটাই যেন থাকে, সেটাই আমাদের বাংলাদেশ। এই আশাবাদ থেকে আমরা ধন্যবাদ। এবং আমি দুঃখিত যদি আপনাদেরকে আমার কথা দিয়ে আমার কণ্ঠস্বর বিরক্ত করে থাকি। আমরা সবাই আবার জিনাত হাকিমের জন্য একটা জোড়া হাততালি আমরা যাবো।
সিবিএনএ কমিউনিটি সংবাদ ছড়িয়ে দিচ্ছে দেশ থেকে দেশান্তরে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। আর নেপালের ভূমিকম্প কি বাংলাদেশে কান্দি খায়া এই মন্ত্রীরা পড়ো নাকি? হ্যাঁ, তা আবার আমার বাড়িতে ভূমিকম্প আইলে কোথেকে? ওই নয় তারা ভূমিকম্প আইছে নাকি? হ্যাঁ, ভূমিকম্প আইলে কোথেকে? দেখছো কি? হ্যাঁ, ভূমিকম্পে দেখছো কি? আরে নেপালে তো হয়েছিল 7 ডিগ্রি। আরে মন্ট্রিতে আরে দূর এইটা হলো মন্ট্রি। মন্ট্রি নাম রাখছে, মন্ট্রির মুখেও আসে না। এখানে হইব 70-80 ডিগ্রি করে পুরা বাড়ি গিল্লা খায় লাবো। কি কয় হলো পুরা বাড়ি বলে গিল্লা খায় লাবো? কেন গা পুরা বাড়ি মানুষের কি কয় বলে দেবীর জনের জিনিস থাকবো? হ্যাঁ, আরে ওই হইলে গিয়া ওই সূত্রপুরের শুক্রালীর মাইয়া নয়নতারা। হ্যাঁ, শনি আসদিন এই মন্ত্রী আইছে, বুঝছেন? আইয়া কিনছে ওই যে জাস্টিন টুডো আছে না, টুডের বই আসছে। তোর বাইককে বলে নতুন জিনিস থাকবো, পুরান জিনিস থাকবো না। হলো আমিও তো মনে করতেছি এই যে তুমি তোমার তো মাথাটা গেছে দেখতেছি। লাগছে মানে কোনখানে লাগছে? চাঁদিতে লাগছে। হায় হায়, কয়টি? আরে কার লোকে লাগছে? কার চাঁদি লোকে লাগছে? তুমি যে কইলা হায় হায়, চাঁদিতে বলে লটারি লাগছে। কি কয়? চাঁদিতে বলে লটারি লাগছে। আরে আসুন না তো কি করবো? তুমি কি জিন্দগিতে কোনোদিন লটারি কিনছো? হ্যাঁ, কথা ঠিক মতো ব্যাপার। আমার দুলাভাই আমার 50 করছিল, 50 বুঝছো? 50 করছিল। এরপর আমি তোমার 50 করছি। তুমি হেলে আইছো, তোমার ভাগ্য খুলছে না? তোমার ভাগ্য খুলবার পারে, আমার ভাগ্য খুলবার পারে না। আরে এইটা তো খবরের কাগজ, নিউজ পেপার। এইটা লটারি টিকিট। এইবার এই নাম্বার মিলাই দাও। হ্যাঁ, কি 79343 মিলছে? মিলছে। আরে মিলছে তো, মিলা গেছে। আরে আমি তো চোখে দেখবার পারতা ছিল, সব ঝাপসা লাগছে। কত বিরাজমানি? 220 20 মিলিয়ন 20 মিলিয়ন 20 মিলিয়ন ডলার পেয়ে গেছো তুমি। এটা আমি কি দেখলাম? হ্যাঁ, সর্বনাশ। আরে আমার তো মাথা বুঝতেছে। 20 মিলিয়ন ডলার পেয়ে গেছে বলে। আরে 20 মিলিয়ন ডলার পেয়েছো? হ্যাঁ, দেখছেন যাও গা যাই 2 পেগ, বুঝছেন? 2 পেগ অরেঞ্জ জুস খাই না। সুন্দরী
$1 মিলিয়ন পাই বুট পাই দিয়া দুজনের লোকে হাত দিয়ে চলে গেল না নাকি তাহলে আমি কই যাবো নয়নতারা নয়নতারা তুমি কই গেলা নয়নতারা ও নয়নতারা আরে কি হয়েছে তুমি আমার মনে নাই হ্যাঁ আর তো কি তুমি মরে গেছো তোমার কাপড়ে দুটো পাখান কোথায় গেছে না তুমি এটা কি বলা তুমি ওইটা কি আমার $1 মিলিয়ন দিবি আমার ভালোবাসা আমার সোনালি আর আরে তোমারে ফালাইয়া আমি মরে যেমন তুমি কে কও এটা কোনো কথা বলবে আরে আমার একটা কথা দাও আমি হলাম ফুকুরালি মায়ের নয়নতারা যারে একবার দিল দিছি তো দিছি যারে ভালোবাসুন তো বাসু দরকার পড়লে তারে আবার কি সাজা পাইরা আচ্ছা বাইরে পছন্দ তোমার ভালোবাসতে কইছে না আরে নয়নতারা তুমি তো এতক্ষণে একটা ভালো কথা বলছি আমার বউয়ের মতো কথা কইছো তুমি $1 মিলিয়ন কথা হই না গলার সুর চেঞ্জ হয়ে গেছে আরে দূর কি কো $1 মিলিয়ন কথা কই গলার সুর চেঞ্জ হয়ে গেছে তুমি আসলে আমার ভালোবাসা আমার $1 মিলিয়ন দিবি আমার গোল্ডেন ডাক সোনালি আর ঢাক ধরে রাখবা আর লগে রাখবা তোমার যে বেনিফিট হয়েছে $1 $2 করে যদি শিক্ষা বিটকে পাইব না ওই যে আমাদের কাছে বুঝছো না আচ্ছা আমাদের কি আও ও দিবের লগে তুমিও সময় আমার কাছে চলে গেছো আমি তো এবার জ্যামে লাগছিলাম চিন্তা করলাম যে আপনার বাড়ির পাশ দিয়ে যেতেছি আপনার শরীরটা কেমন আছে দেখা যায় আর বাকি সাহেবের খুব ফরমালি আইবার পারি আমার শরীর স্বাস্থ্য দেখবার আইছো না হ্যাঁ দেখছো আমার শরীর স্বাস্থ্য কেমন আছে দেখছো তো তন্দুরুস্ত মাশাআল্লাহ 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 হ্যাঁ যাও দেখা তো সে ভাই যাও যাও বাবি স্যার আমার বাবি স্যার কি আপনাদের এই বাতচিত ছিল কি বলো হ্যাঁ আচ্ছা বুঝা হবে ক্যাপ্টেন দেবে না ট্যাক্সি ছিল শপিং করতে দোকান বদলে কেমনি লরি বিক্রি করা লাগবো মাছ সব লয়ে আবার লাগবো না আমি তো শপিং এ গেলাম মানে তুমি আমাকে শপিং এ যাবে না খবরদার আমাকে শপিং এ যাবে না কেলা যাবো না কি তো আরে আমি এই যে বিভিন্ন বাড়ির নাতি আনচান করে পরিষ্কার করে রাখো কি করবে তুমি যে $20 মিলিয়ন মালিক $20 মিলিয়ন মালিক না তুমি আসমানে চান্নাটা কি তুমি কি এখন তোমার একটা কথা বলছি বুঝে দাও আমার ওই যে বড় ভাই লেদু ব্যাপারীর নাতি আছে নাকি লেদু ব্যাপারীর নাতি কাঠ মেরে দাও কাঠ
বুদ্ধুশালী তুমি এটা কি করতেছো? এটা কি করতেছো তুমি? আমি কি করতেছি? আমি তো করতেছি আমার মতো আমার মহলা ভিতর চলে যাবে হেরে এই এই আমার স্বামী লেডু ব্যাপারী নাকি হাইকা আমার গান আমার পরাণ আমার জিন্দেগি এই তুমি তো ট্যাক্সি ট্যাক্সি যাও না কোনো ট্যাক্সি যাও না কোনো বলো যাও না কোনো শপিং করো না যাও যাও জায়গা আরে গেলে নাকি পুলিশ ডাকো যাও নিজেকে খাও আবার খাই গেছে নাই বলার কল করো নি হ্যাঁ আই গেলি যাও 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 কোনদিন আইবা না এগুলো কথা বলছি তোমার তো অনেক অভিযোগ হ্যাঁ কাল আমি দিলেন একটু শান্তি পাবো আমার আচ্ছা যাই যাও যাও ও আচ্ছা তাহলে এতদিন রান্না খাওয়ালি কেলা হ্যাঁ কেলা খাওয়ালি যখনই কিছু রান্না কইছি বলছে জানো আমি রান্নলে তুমি খাইবার পারবে না এই হুনো হুনো আরেকটা জরুরি কথা আছে না ওটা যদি লসটা নেই লেগে গেছে 20 মিলিয়ন ডলার না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই সাবধানে যাও সব কিছু সুন্দর করে সব কিছু যাও যাও হায় হায় চিনি হ্যাঁ আমার ডায়মন্ডের কপাল যেহেতু আমি কড়া কপাল মনে করছি ভারী কপাল মনে করছি আজ 20 মিলিয়ন ডলারের বিটিয়ে চিন্তা করে দেখছেন আমি উঠতে বইতে এতদিন কত গুতা দিয়া খোঁচা মাইরা কথা বলছি এখন তো সব সুবিধা তুলে রইল আচ্ছা কোনো অসুবিধা নেই আমার খালি একটাই অসুবিধা ওই যাতে অন্য কারো লোকে বাইরে না যায় মানে খুব বিষয়ের মতো আগে বাইরে গেলে তো আমার মনে করেন যে ইজ্জত কিছু সব শেষ হয়ে যাবো না এইটা জানি না হয় খালি আমার লেগে দোয়া করে যাই আমার জানু লেগা এই তার প্রিয় প্রিয় খাবার যা আছে সব রান্না শুরু করে দিই তোমার শপিং টপিং কি সব শেষ হয়ে গেল নেই আমি তো খানা বানা এখনো পর্যন্ত শেষ করে পারলাম না শেষ হবো না না দিদিলা তো তুই খান ক্রেডিট কার্ড কত টাকা কত ডলার ছিল গো হ্যাঁ এই কার্ড শেষ হয়ে গেছে কত কিছু ভাবছিলাম এই সোনার হার কিনু এই ডায়মন্ডের পিছা কিনু একটা রূপার জিনিসও কিনতে পারি নাই দেখছেন হ্যাঁ রূপার জিনিস বলে কি পারে নাই পেট করবে এবং আরে তোমার যে 20 মিলিয়ন ডলারের যে টিকিটটা আছে না ওইটা বাঙালি লইতা তাইলে কোনো অসুবিধা হইতো না কি হয়েছিল 20 মিলিয়ন মানে বুঝে লটারি আসো কে আরে ওটা তো তোমার আমি একটু ডাক্স দিচ্ছি মানে বলবে কি তুমি লটারি টিকিট পাও নাই আরে বুদ্ধু তুমি পেপারে ওই ডেটটা কোনে তারিখ পেপারে তারিখ কবে কার পেপারে ছিল পেপারে ছিল 7 দিন আগে 7 দিন আগে পেপার তাহলে নাম্বার মিললো কেমতে ওই পেপারের নাম্বার দেখে আমি লটারি টিকিট কিনছিলাম তোমার বুদ্ধু বানানো লাইকা দেখছেন লটারির কথা কইয়া আমার কার্ড মার সব খরচ করে ফেলাইছে আমার কার্ড খরচ করে লাগে না তুমি হ্যাঁ কার্ড খরচ করছো না আমি তোমার কাছে চাইছি তুমি জোর করে দিছি না কেন আমি তো ভালো পয়সা দিয়েছিলাম তখন আমার কার্ড এই যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলি কি শেষ প্রথমবার এসে পারফরমেন্স করলাম এর আগেও আমরা টরন্টোতে করেছি কানেক্টিকাটে করেছি তো খুব ভালো লাগছে যদিও অনেক অল্প সময়ের জন্য এসেছি সময়ের ভীষণ স্বল্পতা তারপর অনেক ভালো লেগেছে শুভ নববর্ষ সবাইকে আমি এখন আপনাদের নেবারই বলা চলে মানে আমি এখন নিউ ইয়র্কে থাকি নিউ ইয়র্কে ছিলাম নিউ ইয়র্কার তো ইনশাআল্লাহ ভালো থাকবেন অনেক ভালো লাগলো এখানে এসে এর পরের জন্য আবারও আরেকটু সময় নিয়ে আসতে পারি আর আমাদের এই নাটকটা নিয়ে আমাদের আসলে অনেক স্বপ্ন আছে ড্রিম আছে শুধু এই নাটক না আরো অনেক ধরনের নাটক নিয়ে কাজ করার ইচ্ছে আছে অনেক দেশে অনেক ইউএস এর অনেক স্টেজে তো দোয়া করবেন যেন আমাদের স্বপ্নটা পূরণ হয় ভালো থাকবেন সবাই
নববর্ষের অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হলো আপনাদের জানাচ্ছি। আর আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি সুহেলকে। সুহেল যদি মঞ্চে আসেন তাহলে সুহেলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যে খুবই অল্প সময়ের মধ্যে জিনাতের সঙ্গে সুহেলের কথা হচ্ছিল যে মঞ্চে যে অনুষ্ঠানের আয়োজন করা যাবে এবং আমরা এখানে নাটকটি প্রদর্শনী করতে পারি, এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে সোহেল আমাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমরা নাটকটি নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি এবং বিশেষ করে বাংলা নববর্ষের এই যে উদযাপন আপনারা করছেন সেখানে আমরা উপস্থিত হতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক অনেক বড় গর্বের বিষয়। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং বিশেষ করে সোহেল তার যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনে যারা আছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ আমাদেরকে আপনাদের সঙ্গে উপস্থাপন করবার জন্য। আসলে আমি দু একটি কথা বলে শেষ করব। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যিনি, আসলে আমরা না, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের জিনাত আপা। কারণ আমাদের এই অনুষ্ঠানটি করার কোনো প্ল্যান ছিল না এবং কথাও ছিল না। আমরা বৈশাখের অনুষ্ঠান করার কোনো সিদ্ধান্ত নেইনি আমাদের সংগঠনের পক্ষ থেকে, কিন্তু জিনাত আপা আমাদেরকে মানে বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ হয় এবং ওনার সাথে যখন প্রথম আমার কথা হয় তা আমার একটি বাক্য খুব ভালো লেগেছিল, যেই কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানটির আয়োজন। সেটি হলো, আপা আমাকে বলেছিলেন যে সোহেল, আমি নাটকটাকে কানাডাতে প্রমোট করতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে? আমি তখন বলছি, আপা অবশ্যই, আমরা ভালো কাজে সবসময় এগিয়ে আসার চেষ্টা করি এবং আপনার যেহেতু এই একটা ভালো ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন, আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। এবং আপনারা জানেন যে আমরা অল দি ক্রেডিট গোস টু জিনাত আপা এবং ওনার কাছ থেকে আপনারা কন্ট্রিবিউশন নেবেন। থ্যাংক ইউ। আমি আমাদের আরেকজন অভিনেতা যিনি নিউ ইয়র্ক থেকে এসেছেন। আসলে বাংলাদেশ থেকে তো আমরা একটা সময় নিয়ে আসতে পারি, যারা এখানে থাকেন তাদের কিন্তু অনুষ্ঠান দেখতে আসতেও অনেকটা মানে কাজ এলোমেলো করে দিয়ে আসতে হয়, ম্যানেজ করে। তো রনি আমাদের সঙ্গে আছে, সবসময় থাকবে। আমি রনির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আর যেটা সোহেল বললো, আসলে আমার কৃতিত্ব নেই, আমি চেয়েছি ভালো কিছু করতে। ভবিষ্যতে এটি আসলে একটা নাটিকার মতো স্কিট, হাসির একটা ছোট্ট একটা উপস্থাপনা, নাটক ঠিক বলা যাবে না, এটা একটা এন্টারটেনমেন্ট আমি বলবো। কিন্তু যে থিয়েটারের যে প্রফেশনাল থিয়েটারের নাটক আছে, আমি আসলে সেই নাটকটি নিয়েও আসতে চাই ভবিষ্যতে। আমি যেটি শো করেছি অস্ট্রেলিয়াতে, দুবাইতে, আমেরিকাতে, আমি ভবিষ্যতে আসতে চাই, যেটা ঢাকা থিয়েটারের বা আজিরাকের যারা আছেন প্রফেশনাল থিয়েটার নিয়ে। নাটক মানেই তো আসলে সবার ভেতরে একটা ধারণা থেকে শুরুতেই বলে, আপা নাটক টেলিভিশনে সবাই দেখতে চায়, মঞ্চের দর্শক নেই, নানান ধরনের কথা বলার তারা না হয়তো বা দেখেনি বলে বলার চেষ্টা করে। আমি আসলে ঠিক দর্শক, প্রবাসী দর্শক বা যারা আছেন তাদের টেস্ট বুঝি এবং সেইভাবে কিন্তু, এবং অনেক ঝামেলা করে অনেক চরিত্র নিয়ে এসে নাটক করা যাবে না, সম্ভব না। তো আমি ঠিক ওইভাবেই কিছু নাটক পছন্দ করেছি, যেগুলো আমি চেষ্টা করবো ভবিষ্যতে আমার যতটুকু সামর্থ্য আছে। এবং সোহেলের মতো যারা আসলেও সাংস্কৃতিক, আমি বলবো যে যারা খুব সাংস্কৃতিক প্রেমী, যারা, আমার মা মাঝে মাঝে বলে যে তুমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াও। তো যারা আমার মতো পাগল আছে কিছুটা, সবার জন্য ভালো বেশি কাজ করতে চায়, তাদের জন্য আমি আছি, থাকবো। আমি তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে খুব অল্প সময়ের প্রেক্ষিতেও তুমি কাজটি সাড়া দিয়েছো। আমি বরং তোমার কাছে কৃতজ্ঞ। রনির কাছে দুটি কথা শুনবো, তারপর আমাকে সিনেমাটা বলেছিল অনেকে হয়তো রিচি বা আজিরা কিমের সাথে ছবি তুলবে। অবশ্যই আপনারা কয়েকজন করে মঞ্চে আসবে, কারণ মঞ্চটা অনেক বেশি বড় না, আর অনেকেই আছে, সুযোগটা করে দিবেন ছবি তোলা মাত্র একটু, যদি আপনারা আগ্রহী হন। রনি বলার আগে আমি বিষয়টি কথা বলে শেয়ার করতে চাই। সেটি হলো যে জিনাত আপনারা জানেন ইতিমধ্যে পরিচয় হয়েছে আমাদের। জিনাতের সাথে আমার সংসার শুরু হয়েছে 1993 সালে, 93-তে। জিনাত আসলে লেখালেখি সেই সিনেমাটি করে, আমি একটু প্রশংসাই করবো। একেবারে ঘরের মানুষ, তারপরেও আমি আপনাদের কাছে তার সম্পর্কে একটি কথা বলার লোভ সংবরণ করতে পারছি। যেহেতু সে নাটকের মানুষ হয়ে গেছে, আমার ছোটবেলা থেকে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত ছিল, পরে শুনেছি
আসলে সংস্কৃতির প্রতি বাংলাদেশের বাংলা ভাষাভাষী যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার বিষয়টি ওর মধ্যে সেই ছোটবেলা থেকেই আছে, যে কারণে বাংলাদেশের সংস্কৃতি দেশের বাইরে যারা প্রবাসে বসবাস করেন তাদের মাঝখানে পৌঁছে দেওয়ার যে কাজটি, সুযোগটি সে বিভিন্ন সময়ে নেবার চেষ্টা। টরন্টো আর লন্ডনের পাশাপাশি আমি অটোয়াতে প্রোগ্রাম করবো। সাজি যদি একটু আসে, কারণ সে একজন কবি, খুব ভালো নিবেদিত প্রাণ, আপনারা তাকে চেনেন। আর আমার কথা কি বলবো, আমি দেখতে পাচ্ছি না সবাইকে, কিন্তু আমি জানি অনেকেই আছেন। আমাকে আরিফ ভাই খুব জোর করে বলেছেন যে আসতে হবে, সাফিনা ওরা। আর আজকে আরেকটা মেলা ছিল, একটু ঘুরে আসলাম। তো আমি জানি অনেকেই আমার চেনা আছে। আর মন্ট্রিয়াল আমার খুব প্রিয় শহর। আমি 19 বছর আগে এখান থেকে চলে গেছি অটোয়, কিন্তু যখনই যেদিন আসি সেদিন সারাদিন আমার মনের মধ্যে গান বাজে, অনেক ভালো লাগে। মন্ট্রিয়ালের রাস্তাঘাট সব কিছু। আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন, যারা এই বাংলাদেশকে মানে বলছেন যে ছুঁয়ে যান, আমার কাছে মন্ট্রিয়াল আমার সেকেন্ড হোম। মন্ট্রিয়ালের নাটক হচ্ছে জীবনের আমাদের প্রতিচ্ছবি, আর সেগুলোকে পটভূমিকে সবসময় জিনাদাতা নিয়ে আসে। আর আমাদের মতো যারা আছে তাদেরকে টুকিয়ে টুকিয়ে এক জায়গা থেকে ধরে নিয়ে আসে এবং আপনাদের সামনে উপস্থাপন করে। এই গুরু দায়িত্বটার জন্য তাকে একটা হাত তালি দিতেই পারি আমরা, একটা বড় বড় হাত তালি দিই। আর আমার সামনে যে বড় বৃক্ষের মতো একজন লোক দাঁড়িয়ে আছে, যে মনে করেন যে শিল্পের কারিগর, আমি তো তার কাছে নস্যি, আমি তার যতটুকু পাচ্ছি নিচ্ছি। তো ওইটাই আর কি, ওনার জন্য একটা বড় করে হতে পারে হাততালি। আর একটা হাততালি দরকার, একটা হাততালি হচ্ছে আপনাদের জন্য, ভালো দর্শক এবং ভালো ভালো মতো আপনারা যে আমাদেরকে নিয়ে এসেছেন, এত সুন্দরভাবে পরিবেশনা করেছেন, আমাদেরকে এই সুন্দর মঞ্চ দিয়েছেন, আপনাদের জন্য একটা হাততালি দিতেই পারে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। একটা প্রোগ্রাম শুরু হওয়ার সময় সিবিএনএ এগিয়ে যাচ্ছে, আপনারা থাকুন আমাদের সঙ্গে। সিবিএনএ এগিয়ে যাচ্ছে, আপনারা থাকুন আমাদের সঙ্গে। সিবিএনএ কমিউনিটি সংবাদ ছড়িয়ে দিচ্ছে দেশ থেকে দেশান্তরে, বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। সিবিএনএ ঐক্য, সত্য, সুন্দর, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।